18-এর এই কোশ্চেনগুলো ইম্পর্টেন্ট, এগুলো আমি লিখেছিলাম নিজে থেকে। পরিচয় সংক্রান্ত কিছু কোশ্চেন ছিল সেখান থেকে, আর পরীক্ষায় কোশ্চেনগুলো দেয় এই ভেবে আর কি লেখা হয়েছে এটা প্লাস যেগুলো তোমরা নিজে লিখেছো, দেখবে এগুলোর সাথে ম্যাচ করে যাবে, মিলে যাবে অনেকগুলো সেম কোশ্চেন। আর কিছু কিছু কোশ্চেন তোমরা এক্সট্রা লিখেছো, সেগুলোও কিন্তু তোমার থাকবে তোমার খাতাতে। এই কোশ্চেনগুলো প্লাস তোমরা যেগুলো লিখেছো, পড়ে লিখেছো, যারা জাস্ট কাজ করতে দিয়েছে বলে 2-4টে কোশ্চেন লিখে দিয়েছো। যেমন একটা স্টুডেন্ট দেখলাম 7খানা কোশ্চেন লিখেছিল, নাম আর বলছি না, তাকে বলেছিলাম, সে পরে আবার লিখে পাঠিয়েছে আমাকে। তো ওই 7খানা কোশ্চেন নিশ্চয়ই একটা চ্যাপ্টার থেকে হবে না, এখানে অনেকগুলোই পেজ আছে, যদি গুনি তাহলে 4-5টা পেজ তো হবেই। তার মধ্যে যদি বলো সাতটা কোশ্চেন, সেই 7টা কোশ্চেন আমি দেখলাম ওর থেকে ভালো কোশ্চেনও আর করা যায় আর কি এই কোশ্চেনগুলোর মধ্যে। আর তোমরা যে কোশ্চেনগুলো পারোনি সেগুলো আমি একটু আলোচনা করে দেবো, মানে বুঝিয়ে দেবো, যদি বোঝানোর জায়গা থাকে তাহলে বুঝিয়ে দেবো। যেমন একদম প্রথমে যে কোশ্চেনটা আছে, আমি বলছি তোমাদের কাছে, যেহেতু লিস্টটা নেই তাই শুনতে পারবে না, দেখতে পারবে না, শুনে দেবে। যেমন প্রথম যে কোশ্চেনটা আছে, গ্রুপ 18-এর মৌলগুলোকে বিরল গ্যাস বলা হয় কেন, রেয়ার গ্যাস বলা হয়? জানোই এর আনসারটা, কারণ এই গ্যাসগুলো বায়ুমণ্ডলে প্রচুর কম পরিমাণে পাওয়া যায়। এগুলো শর্ট কোশ্চেন, একদম 1 নম্বরের কোশ্চেন, প্রচুর কম পরিমাণে পাওয়া যায় এই গ্যাসগুলো, তাই এগুলোকে বিরল গ্যাস বলা হয় বা রেয়ার গ্যাস বলা হয়। এর পরের যে কোশ্চেনটা আছে 2 নম্বরে, এগুলোকে নিষ্ক্রিয় বলা হয় কেন? এটা একটু ইম্পর্টেন্ট কোশ্চেন। এদেরকে নিষ্ক্রিয় বলা হয় কেন আমি অ্যান্সারটা বোঝাচ্ছি, তোমরা অনেকজনাই জানো। এদের সাধারণ ইলেকট্রন বিন্যাস হচ্ছে NH2NP6। হিলিয়ামের ক্ষেত্রে শুধু 1s2 হয়, হিলিয়ামের ক্ষেত্রে ব্যতিক্রম বলে আমি লিখতে পারি ব্র্যাকেটে। এখন দেখো এই NH2NP6 মানে অষ্টক পূর্ণ থাকে। অষ্টক পূর্ণ মানে খুব সুস্থায়ী ইলেকট্রন বিন্যাস। এখন বিক্রিয়ায় অংশগ্রহণ করতে গেলে তাকে হয় ইলেকট্রন বর্জন করতে হবে বা ইলেকট্রন গ্রহণ করতে হবে। ইলেকট্রন বর্জন বা গ্রহণ দুটোর মধ্যে যে কোনো একটা যদি করে, তাহলে এই যে সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসটা আছে সেটা বিনষ্ট হয়ে যাবে। সেই সুস্থায়ী ইলেকট্রন বিন্যাসকে বিনষ্ট যাতে না হয়, সে স্টেবিলিটিটাকে ধরে রাখতে পারে, সেই জন্য সে ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে না। এর পরের দুটো কোশ্চেন আছে 4 আর 5-এ, যে এদের আয়নায়ন এনথালপি অর্থাৎ আয়নাইজেশন এনার্জি খুব বেশি হয় কেন, আর ইলেকট্রন অ্যাফিনিটি বা ইলেকট্রন গ্রহণ এনথালপি পজিটিভ হয় কেন। এর মধ্যেই ঢুকে গেল ব্যাপারটা। দেখো আয়নাইজেশন এনার্জি হাই, তার মানে কি ইলেকট্রন সে বর্জন সহজে করবে না, ইলেকট্রন তুমি এখান থেকে অপসারণ সহজে করতে পারবে না। আবার কি ইলেকট্রন গ্রহণ এনথালপি পজিটিভ, মানে কি ইলেকট্রন যদি গ্রহণ করে তাহলে সে ইলেকট্রন গ্রহণ করতে চাইবে না, ইলেকট্রনকে জোর করে প্রবেশ করাতে হবে, অর্থাৎ বাইরে থেকে শক্তির প্রয়োজন হবে, তাই ইলেকট্রন গ্রহণ এনথালপি বা ইলেকট্রন অ্যাফিনিটি পজিটিভ। আর এই দুটো জিনিসই যুক্ত আছে কার সাথে? স্টেবিলিটির সাথে, নিষ্ক্রিয়তার সাথে। অর্থাৎ এই গ্যাসগুলো নিষ্ক্রিয় হয় কারণ ইলেকট্রন বর্জন বা গ্রহণ করে না, বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, অষ্টক পূর্ণ থাকে, ফুলফিল অরবিটাল থাকে, সুস্থায়ী কক্ষক থাকে। খুব বেশি স্টেবল হওয়ার জন্য এরা বিক্রিয়ায় অংশগ্রহণ করে না, নিষ্ক্রিয় অবস্থায় থাকে। 3 নম্বর কোশ্চেনটা আমি ইম্পর্টেন্ট আর স্টার দিয়ে রেখেছি, এই গ্যাসগুলো এক পারমাণবিক হয়। এটারও অ্যান্সার তোমরা জানো যে আমরা কখনোই হিলিয়াম, নিয়ন, আর্গন, জেনন, ক্রিপ্টনকে দ্বিপরমাণুক বা ত্রিপরমাণুক হিসাবে লিখি না, অর্থাৎ He2 বা Ar2 এইভাবে লিখি না। এর অ্যান্সার কিন্তু কেমিক্যাল বন্ডিং ক্লাস 11-এ হয়ে গেছে আমাদের। কেউ যদি ওইখান থেকে মলিকুলার অরবিটাল থিওরি থেকে অ্যান্সারটা লিখতে চাও লিখতে পারো, যে এদের বন্ড অর্ডার 0 হয়, বন্ড অর্ডার 0 হয়। বন্ডিং ইলেকট্রন মাইনাস অ্যান্টি বন্ডিং ইলেকট্রন যদি করি আমি ডিভাইডেড বাই 2 করি তাহলে 0 হয়। এটা তুমি দেখাতে পারো ইলেকট্রন বিন্যাস দিয়ে, তবে যদি প্রয়োজন হয় তবেই দেখাবে, নাম্বার বেশি থাকে তবেই দেখাবে, না হলে কি বলবে এদের পরীক্ষা নিরীক্ষা করে কি দেখা গেছে যে এক পরমাণু গ্যাস যেরকম CP/CV যে ভ্যালুটা হয়, CP/CV মানে গামা, এই গামার ভ্যালুটা কত হয় এক পারমাণবিক হলে? এটা কেমিস্ট্রিতেও আছে, ফিজিক্সেও আছে, 1.67। 1.67 কাদের হয়? যারা এক পারমাণবিক হয়। আর 1.41 হয় যাদের দ্বিপারমাণবিক হয়। আর 1.30 বা 31 হয় যারা ত্রিপারমাণবিক হয়। অর্থাৎ 1.67 দেখা যাচ্ছে এর
গামার ভ্যালু আর এদের বন্ড অর্ডার গুলো শূন্য হয়, এই সমস্ত পরীক্ষা দিয়ে আমরা বলতে পারি যে এরা এক পারমাণবিক হয়। এরা এরা বন্ধন করে না, সমযোজী বন্ধন করে না। হিলিয়াম আর একটা হিলিয়ামের সাথে সমযোজী বন্ধন করবে না, আর্গন আর একটা আর্গনের সাথে কোনো সমযোজী বন্ধন করবে না, সেই জন্য এরা এক পারমাণবিক হয়। 4 আর 5-এর অ্যান্সারটা বলেই দিলাম আমি। 6 নম্বরে একটা কোশ্চেন আছে, ক্ল্যাথারেট বা খাঁচা যৌগ বলতে কি বোঝো? ক্ল্যাথারেট কম্পাউন্ডস, কিছু কিছু কম্পাউন্ড আছে জৈব যৌগ আর অজৈব যৌগ, যাদের ওই আমি বলেছিলাম তো জিওলাইট বলে একটা গঠন আকৃতি দেখিয়েছিলাম, সেই জিওলাইট বা এক্ষেত্রে কি হয়, অনেকগুলো কেজ লাইক কম্পাউন্ড হয়, এরকম টাইপের জৈব যৌগগুলো, হাইড্রোকার্বন গুলো এরকম ভাবে বড় করেছি আমি ছবিটা, এত বড় হয় না, ছবিটা খুব ভালো হয়নি, এরকম গহ্বর থাকে এদের, বড় করে এঁকেছি, ছোট 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 থাকে। অর্থাৎ এই যে কার্বন আর হাইড্রোজেনের যে জৈব যৌগটা আছে, এদের মাঝে ছোট ছোট ছিদ্র থাকে। সেই ছিদ্রগুলোর যে মেজারমেন্ট, ব্যাস, আর এই ক্রিপ্টন, আর্গন, জেনন, এদের আকারের সাথে এই আকারটা ম্যাচ করে যায়, এরা এখানে ফিট হয়ে যায়। তাহলে এই সকল খাঁচা জাতীয় জৈব যৌগ বা অজৈব যৌগ, যেখানে হিলিয়াম বাদ দিয়ে, কারণ হিলিয়াম আর নিয়নের আকারটা ছোট, হিলিয়াম আর নিয়ন বাদ দিয়ে বাকি ক্রিপ্টন, জেনন, আর্গন, এরা এই গহ্বরগুলোতে ফিট হয়ে যায়, এখানে প্রবেশ করে একটা যৌগ তৈরি করে। এরকম খাঁচা জাতীয় যৌগ বা কেজ লাইক কম্পাউন্ডকে ক্ল্যাথারেটস যৌগ বলা হয়। একবার রিডিং করবে, দেখবে বইতে দেওয়া আছে। আচ্ছা, এছাড়া যে কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে 7 নাম্বার কোশ্চেন, যেটাকে বলা হচ্ছে যে প্রথম আবিষ্কৃত নিষ্ক্রিয় গ্যাস যৌগের নাম ও গঠন সংকেত লেখো। এটা দু রকম কোশ্চেন আছে, একটা 7 নাম্বারে আছে কোশ্চেনটা, আবার একটা 13 নাম্বারে কোশ্চেন আছে। এই ঘটনাটা একটু বলি তোমাদেরকে বিস্তারিত। নীল বার্টলেট আর কি, বিজ্ঞানী নীল বার্টলেট পরীক্ষা নিরীক্ষা করছিলেন নিষ্ক্রিয় গ্যাসগুলোকে নিয়ে। সেই নিষ্ক্রিয় গ্যাসগুলোর মধ্যে অক্সিজেনের সাথে বিক্রিয়া ঘটালেন O2 অণুর সাথে বিক্রিয়া ঘটালেন প্লাটিনাম হেক্সা ফ্লোরাইডের। 1962 খ্রিস্টাব্দের ঘটনা। অধ্যাপক নীল বার্টলেট অক্সিজেনের সাথে প্লাটিনাম হেক্সা ফ্লোরাইড, এটা খুব জারক পদার্থ, তীব্র জারক পদার্থের সাথে বিক্রিয়া ঘটালেন, একটা লাল রঙের যৌগ পাওয়া গেল, যেটা সংকেত হচ্ছে O2 প্লাস PtF6-। এই যৌগটা পাওয়া গেল। আচ্ছা, সঙ্গে সঙ্গে যেহেতু বিজ্ঞানী, এরা সমস্ত পিরিয়ডিক টেবিলটা এদের নখদর্পণে আর কি, সমস্ত পিরিয়ডিক টেবিলটা এদের কাছে মুখস্থ, কার কত আয়োনাইজেশন এনার্জি, কার কত ইলেকট্রোনেগেটিভিটি, সব এরা জানে। এই অক্সিজেন অণুটা সাথে প্লাটিনাম হেক্সাফ্লোরাইডে বিক্রিয়া হয়ে অক্সিজেনকে অক্সিজেন প্লাসে নিয়ে যায়, অর্থাৎ প্লাটিনাম হেক্সাফ্লোরাইড অক্সিজেনকে জারিত করে দেয়, অর্থাৎ এখান থেকে একটা ইলেকট্রনকে অপসারণ করতে সে পেরে গেছে। ইলেকট্রনকে অপসারণ করে অক্সিজেন প্লাসে পরিণত করা হয়েছে। অক্সিজেনের আয়োনাইজেশন এনার্জি, O2-র আয়োনাইজেশন এনার্জি ভ্যালু হচ্ছে 1175 কিলোজুল মোল ইনভার্স, অর্থাৎ 1175 কিলোজুল মোল ইনভার্স অক্সিজেন অণুর। এখন তখনই মাথায় খেলে গেল কি, যে জেনন যে আছে, সেই জেননের কিন্তু আয়োনাইজেশন এনার্জি, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন বার করতে যে শক্তিটা প্রয়োজন হয়, সেটা কত? 1175 কিলোজুল মোল ইনভার্স, প্রায় কাছাকাছি। সঙ্গে সঙ্গে তখন কি হলো, যে অক্সিজেন যখন প্লাটিনাম হেক্সাফ্লোরাইডের সাথে বিক্রিয়া করছে, তাহলে জেননেরও বিক্রিয়া ঘটিয়ে দেখি। এর আগে পর্যন্ত জানা আছে, এর আগে পর্যন্ত আমাদের ধারণা যে নিষ্ক্রিয় গ্যাস, নিষ্ক্রিয় মানে কি, বিক্রিয়া অংশগ্রহণ করবে না, এরা বিক্রিয়া করে না, এরা যৌগ গঠন করে না, এটাই আমাদের ধারণা ছিল। কিন্তু নীল বার্টলেট প্রথমে এই ধারণার আর কি ভাঙলেন, যে নিষ্ক্রিয় গ্যাসরাও বিক্রিয়া করে। তার মধ্যে প্রথম যে নিষ্ক্রিয় গ্যাস বিক্রিয়া করেছিল সেটা হচ্ছে জেনন। তাহলে জেননের সাথে প্লাটিনাম হেক্সাফ্লোরাইডে বিক্রিয়া ঘটিয়ে দেখলেন এখানেও একটা যৌগ গঠন হলো। তোমাদের বইতে লাল দেওয়া আছে, এটা অরেঞ্জ কালারের একটা যৌগ, যেহেতু বইতে র্যাডিশ দেওয়া আছে, র্যাডিশ কালার, লাল কালার লিখবে। সেটা তৈরি হলো, যেটা সংকেত উনি লিখলেন XePtF6, Xe প্লাস PtF6 মাইনাস। বলো
কি বলছো? তাহলে এই যে XCPTF6 যেটাকে প্রথম যৌগ বলছি, নিষ্ক্রিয় গ্যাস যৌগ, যেটা বার্টলেটের নাম অনুযায়ী বার্টলেট কম্পাউন্ড নামে পরিচিত। তাহলে XCPTF6 একটা অরেঞ্জ কালার বা রেড কালারের একটা যৌগ পাওয়া গেল, প্রথম আবিষ্কৃত জেননের বা নিষ্ক্রিয় গ্যাসের যৌগ। কিন্তু আগে মনে করা হতো যে নিষ্ক্রিয় গ্যাস বিক্রিয়া করে না। আচ্ছা, পরবর্তীকালে দেখা গেছে যে যে যৌগটা পাওয়া গেছে তার সংকেত হচ্ছে, বইতে যেটা দেওয়া আছে সেটা আগে দিই, XCF থার্ড ব্র্যাকেটে প্লাস, থার্ড ব্র্যাকেট ওপেন, প্লাটিনাম 2 F11 মাইনাস। এটাও লিখতে পারি, বা আমি এরকম ভাবে লিখতে পারি XCPT2 F12, এটাও লিখতে পারি, বা এটাও লিখতে পারি, বা দিয়ে দিয়ে বলছি XCPTF6 হোল 2। এই তিনটে ভাবে আমি লিখতে পারি। তাহলে এটা হচ্ছে প্রথম আবিষ্কৃত নিষ্ক্রিয় গ্যাস যৌগ, যেটাকে বাটলেট যৌগ বলছে। গঠনাকৃতিটা বইতে মনে হয় দেওয়া নেই, আমি গঠনাকৃতিটা এঁকে দিচ্ছি তোমাদের। ওই XCPTF6 হোল 2টা, এই গঠনাকৃতিটা এঁকে দেবো আমি। তাহলে XCF2টাকে আমি এভাবে লিখেছি, XCF2। তাহলে কি পড়ে রইল? P2 প্লাটিনাম 2 F10। এই সংকেতটাকে আমি স্ট্রাকচার রেখে দিচ্ছি। প্লাটিনাম এর হেক্সাফ্লুরাইড 1 2 3 4 5, পিটি 1 2 3 4 5, 5টা করে ফ্লুরিন দিলাম প্লাটিনামের সাথে। আর এইখানে যেটা আছে সেটা কোঅর্ডিনেট বন্ড দিয়ে যুক্ত করলাম, অর্থাৎ লোন পেয়ারের মাধ্যমে প্লাটিনামের সাথে যুক্ত হয়েছে। এই স্ট্রাকচারটাকে ওই বাটলেট কম্পাউন্ড বা বাটলেট যৌগ বলতে পারি আমরা। তাহলে এরকম আরেকটা কোশ্চেন যেটা 13 নম্বর এম এ দিয়েছি, জেননের সঙ্গে PTF6 মিশিয়ে উত্তপ্ত করা হলো, কি ঘটবে সমীকরণ সহ লেখো, উৎপন্ন যৌগের গঠনাকৃতি অঙ্কন করো। এই একই কোশ্চেন, শুধু রিয়াকশনটাও লিখে দেবে পরীক্ষার সময়। এইটা হয়ে গেল। এরপরে যে কোশ্চেনটা আছে 8 নম্বরের কোশ্চেন, যেটা ইম্পর্টেন্ট বলেছি আমি, জেনন, অর্থাৎ শুধুমাত্র জেননেরই বেশি যৌগ পাওয়া যায়, এছাড়া ক্রিপ্টনের কিছু যৌগ আছে। হ্যাঁ, জেননে সব থেকে বেশি আছে, ক্রিপ্টন আর আর্গন খুব কম পরিমাণে আছে। জেননের আমাদের ফ্লুরাইড আছে, আর অক্সি ফ্লুরাইড আর অক্সাইড আছে। মেন ইম্পর্টেন্ট হচ্ছে জেননের ফ্লুরাইড। জেননের 3টে ফ্লুরাইড, XCF2, XCF4 আর XCF6। এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, এই পুরো চ্যাপ্টারের কোশ্চেন, ইম্পর্টেন্ট কোশ্চেন এটাই, যে জেননের ফ্লুরাইড গুলোর প্রস্তুতি, ধর্ম আর গঠনাকৃতি লেখো। এই কোশ্চেনটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। যেহেতু আমি পড়িয়েছি, আমি জানি কোনগুলো ইম্পর্টেন্ট, সেগুলো বলে দিলাম একটু। জেননের 3টে ফ্লুরাইড পাওয়া যায়, 2টো অক্সাইড পাওয়া যায়, XCO3, XCO4, আর কিছু অক্সিফ্লুরাইড পাওয়া যায়, অর্থাৎ XCOF2, XCOF4, XCO2F2, আরো আছে XCO3F, কোশ্চেন আমি সব দিয়েছি, F2, XCO2F4, এই কটা আছে। তার মধ্যে এদের প্রস্তুতিটাই ভালো করে করবে, জেনন ফ্লুরাইডের 3টে। বাকিগুলো করতে চাইলে করতে পারো, ইম্পর্টেন্ট নয় অতটা। এবার এদের কি প্রস্তুতিগুলো খুব ভালো করে পড়বে। দেখো, প্রস্তুতি বোঝাবার কিছু নেই। প্রস্তুতি যখন করবে দেখবে এখানে রেশিও দেওয়া আছে জেননের সাথে ফ্লুরিনের। এই রেশিও গুলো কিন্তু অবশ্যই তোমাকে লিখতে হবে। অর্থাৎ যখন এক্সির সাথে ফ্লুরিনের বিক্রিয়া XCF2 তৈরি হচ্ছে, তখন যে রেশিওটা আছে, কেউ পড়েছো, কেউ রিডিং পড়েছো, মনে আছে তোমাদের কত রেশিওতে রিয়াকশন করে এরা? বইতে মনে হয় রেশিওটা দেওয়া নেই নাকি? তিন আছে নাকি? 1:2, দেখো তো বইতে কোথাও দেওয়া আছে রেশিওটা।
হ্যাঁ, প্রথমটা হচ্ছে 1:1, হ্যাঁ, আর নেই লিখে দেবে 1:1। আর দ্বিতীয়টা হচ্ছে যেটা F4, সেটা হচ্ছে 1:5। আর তৃতীয় যেটা আছে XCF6, সেটা হচ্ছে 1:20। আচ্ছা, এখানে ব্যালেন্স করিনি আমি। এরকম ভাববে না যে স্যার এখানে একটা ফ্লুরিন লাগছে, একটা জেনন লাগছে, 1:1 নয়। এখানে যেমন দুটো ফ্লুরিন F2 আর একটা জেনন লাগছে, তাহলে 1:2 হওয়ার কথা তোমার মনে হতে পারে, কিন্তু না, ব্যাপারটা সেরকম নয়। রেশিওটা কিন্তু আলাদা। এটা ব্যালেন্স রিয়াকশন লিখেছি আমি, ব্যালেন্স। এখানে যেমন 3 লিখবো, ব্যালেন্স রিয়াকশন, কিন্তু এইটা হচ্ছে জেনন আর ফ্লুরাইডের রেশিও, অর্থাৎ কত মোল জেনন আর কত মোল ফ্লুরিন দিলে রিয়াকশনটা এটা হবে। দেখো, যত নিচের দিকে গেছি, যেখানে 6টা ফ্লুরিন ঢুকেছে, সেখানে ফ্লুরাইডের রেশিওটা অনেক বেশি, 20 অনুপাতে দিতে হচ্ছে, 1:20। অর্থাৎ এই যে F6 তৈরি হচ্ছে, এটা তৈরি হতে চায় না। প্রচুর পরিমাণে জেনন যদি দাও তাহলে রিয়াকশন, ফ্লুরিন যদি দাও তাহলে রিয়াকশন হবে। তাই এইখানে যে ব্যালেন্সটা আছে আর এইখানে যে রেশিওটা লিখেছি, তার সাথে ব্যাপারটা কিন্তু এক নয়। এইখানে ব্যালেন্স ইকুয়েশন এটা, আর এইটা হচ্ছে কি অনুপাতে রিয়াকশনটা হচ্ছে। এইখানে আলাদা আছে দুটো জিনিস। কি অনুপাতে রিয়াকশনটা, মিডিয়ামটা নিয়েছি আমি জেনন আর ফ্লুরিন, আর এখানে রিয়াকশনের ব্যালেন্স করেছি আমি, যে এখানে বাঁ দিকে 6টা ফ্লুরিন, ডান দিকে 6টা ফ্লুরিন। কি বললাম বুঝতে পেরেছি সবাই? যেহেতু ফ্লুরিনের রিয়াকশনটা জেননের সাথে যত বেশি হবে, অর্থাৎ যতগুলো বেশি ফ্লুরিন ঢুকবে, তত বেশি পরিমাণে ফ্লুরিনকে নিতে হচ্ছে। আর নিচে দেখবে প্রেসার অনেক বেশি দিতে হচ্ছে। নিচের দিকে যদি আমি অ্যাটমসফিয়ারে বলি, তাহলে এটা হচ্ছে 300°C, বইতে হয়তো পাবে না। 60 অ্যাটমসফিয়ার প্রেসার, আর 16 ঘন্টা রিয়াকশন করতে হয়। তোমাদের বইতে আলাদা দিয়েছে, দেখবে কেলভিন স্কেলে দিয়েছে, সেটা মনে রাখলেও হবে। আর এক্ষেত্রে কি আছে, এক্ষেত্রে 600°C টেম্পারেচার, প্রেসার একটু কম দিচ্ছি কারণ টেম্পারেচার অনেক বেশি আছে। 6 অ্যাটমসফিয়ার প্রেসার আর 1 আওয়ার রিয়াকশন করতে হয়। আর এটা 400°C টেম্পারেচারে বিক্রিয়া হয়ে যায়। অর্থাৎ দেখো, প্রথমটা ক্ষেত্রে 400°C নিতে হচ্ছে, দ্বিতীয়টার ক্ষেত্রে 400° প্লাস 6 অ্যাটমসফিয়ার 1 ঘন্টা, তৃতীয়টার ক্ষেত্রে 300° 60 অ্যাটমসফিয়ার প্লাস 16 ঘন্টা রিয়াকশন করতে হচ্ছে। অর্থাৎ জেননের সাথে ফ্লুরিনের রিয়াক্টিভিটি রেটটা কমছে যত ফ্লুরিন প্রবেশ করছে। এটা ভালো করে পড়বে, বই থেকেও তুমি পড়তে পারো, আমি যেটা বললাম সেটাও পড়তে পারো। কি বললাম বুঝে গেছি? যেহেতু ফ্লুরিন জেননের সাথে রিয়াকশন করে, কিন্তু সেই রিয়াকশনটা খুব ইজি নয়, সহজে হয় না। জেননের সাথে ফ্লুরিনের পরিমাণ যত বাড়াবে, তত কিন্তু রিয়াকশনটা হতে চাইবে না। অর্থাৎ XCF2 সহজে হলেও XCF4 আর XCF6 অত সহজে হয় না, রিয়াক্টিভিটি কম বলে। রিয়াক্টিভিটি কম কেন আমরা জানি, এগুলো নিষ্ক্রিয় গ্যাস, অর্থাৎ এদের অষ্টক পূর্তি থাকে, রিয়াকশন এত সহজে হবে না। তাহলে এদের গঠন আকৃতিগুলো করেছি কেউ? XCF2, XCF4, XCF6, আর এইগুলো যতগুলো আছে সবারই গঠন আকৃতি আমি এই ফর্মুলা দিয়ে করে নিতে পারবো। H সমান হাফ V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ, এই ফর্মুলা দিয়ে করতে পারবো। আর লোন পেয়ার সমান ছিল কি ছিল, H মাইনাস এক্স মাইনাস ডি। এই ফর্মুলা দেখলে কিন্তু সমস্ত স্ট্রাকচার হয়ে যাবে। আমি কটা স্ট্রাকচার দেখাচ্ছি শেষের দিকে, আমাদের টাইম আজকে খুব কম আছে, 1 ঘন্টার মধ্যে অনেকটা পড়াতে হবে। সব কোশ্চেন আলোচনা করে দিচ্ছি আমি, যতগুলো আমি লিখিয়েছি সেগুলো। আচ্ছা, এইখানে আর একটা কোশ্চেন আছে যে নিষ্ক্রিয় গ্যাসের মধ্যে জেনন সহজেই ফ্লুরিন আর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে। অর্থাৎ তুমি যদি লক্ষ্য করে থাকো, একটু আগে যে আমি যৌগগুলো বলেছি, দেখবে ফ্লুরিন আছে আর অক্সিজেন আছে। অর্থাৎ জেননের সাথে শুধু ফ্লুরিন আর অক্সিজেনই বিক্রিয়া করছে, আর বিক্রিয়া কিন্তু কোনো অধাতু করতে পারছে না। এটার অ্যান্সার তোমাদের কাছে জানতে চাইবো আমি। কি বলবে অ্যান্সারটা কেউ একজন? এবারে যে অ্যান্সারটা হচ্ছে, যেটা হামিদুন বললো, যে ফ্লুরিন আর অক্সিজেনের ইলেকট্রন নেগেটিভিটি পুরো পিরিয়ডিক টেবিলের মধ্যে প্রথম আর দ্বিতীয়, ফ্লুরিন সবচেয়ে বেশি, অক্সিজেন দ্বিতীয়। অর্থাৎ জেনন বা নিষ্ক্রিয় গ্যাস তো ইলেকট্রন ছাড়তে চায় না।
ইলেকট্রন তো ছাড়তে চাইবে না। এদের কাছ থেকে ইলেকট্রন যদি বের করতে পারে, তার জন্য তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল লাগবে, আকারে ছোট, তীব্র তড়িৎ-ঋণাত্মক। সেই দুটো ফ্লুরিন আর অক্সিজেন। সেই ফ্লুরিন আর অক্সিজেন তীব্র তড়িৎ-ঋণাত্মক হওয়ার জন্য জেননকে জেনন প্লাসে নিয়ে যেতে পারে। যেমন এইখানে জেননের অক্সিডেশন স্টেট হচ্ছে +2, এখানে জেননের অক্সিডেশন স্টেট হচ্ছে +4, এখানে জেননের অক্সিডেশন স্টেট হচ্ছে +6। অর্থাৎ জেনন থেকে 6টা ইলেকট্রনকে বের করা অত সহজ নয়, তার জন্য কিন্তু তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল লাগবে। আর অক্সিজেন আর ফ্লুরিনই হচ্ছে সবচেয়ে তীব্র তড়িৎ-ঋণাত্মক মৌল। তাই শুধুমাত্র দেখো জেননের যে যৌগগুলো আছে বা নিষ্ক্রিয় গ্যাসের যে যৌগগুলো আছে সেগুলো ফ্লুরিন আর অক্সিজেনই আছে। এগুলো গুছিয়ে লিখতে পারবো আমরা। আচ্ছা, আর একটা কোশ্চেন আছে, সেটা এই বইতে তুমি হয়তো পাবে না, আমি গ্র্যাজুয়েশন থেকে কোশ্চেনটা দিয়েছি। সেটা হচ্ছে বাতাস থেকে প্রাপ্ত নাইট্রোজেন, বায়ুতে যে নাইট্রোজেন গ্যাস আছে সেই নাইট্রোজেন আর সরাসরি পরীক্ষাগারে তুমি যদি নাইট্রোজেন তৈরি করো, তাদের ভরের পার্থক্য হয়। অর্থাৎ বায়ু থেকে যে নাইট্রোজেনটা পাওয়া যায় তার ভরটা বেশি হয়, আর পরীক্ষাগারে যেটা পাবে, ল্যাবরেটরিতে যেটা তুমি পাবে, ল্যাবে যেটা তৈরি করবে, তার ভরটা একটু কম হয়। এটা হয় কেন? কারণ এই যে বায়ু থেকে যে বলবে, বলো বলো বলো। হ্যাঁ, এটা মেহফুজা বললো, বায়ুর নাইট্রোজেনের সাথে হিলিয়ামও থাকে, কিছু নিষ্ক্রিয় গ্যাসও থাকে, আর্গন, ক্রিপ্টন, জেনন, নিয়ন এগুলোও থাকে। তাহলে সেই জন্য বায়ু থেকে প্রাপ্ত যে নাইট্রোজেন তার মধ্যে নিষ্ক্রিয় গ্যাস মিশে থাকে বলে ভরটা একটু বেশি হয়। কিন্তু ল্যাবে যখন তুমি নাইট্রোজেন তৈরি করবে তাহলে শুধুমাত্র নাইট্রোজেন থাকবে, তাই এদের ভরটা কম হবে, বা নাইট্রোজেনের যা ভর তাই হবে। আজ আর একটা কোশ্চেন আছে তোমাদের পরের পাতায়, যে XeO(F4) কে, এটা অনেকজন দেখলাম কোশ্চেনটা লিখেছো, কাঁচের পাত্রের পরিবর্তে নিকেলের পাত্রে রাখা হয়। বলবে কেউ লিখেছে যে কোশ্চেনটা কাঁচের পাত্রে না রেখে নিকেলের পাত্রে রাখা হয় কেন, বা কাঁচের পাত্রে রাখা হয় না কেন, বলো। তুমি যেটা বললে সেটা হচ্ছে SiO2 সাথে বিক্রিয়া করে। XeO(F4) SiO2 অর্থাৎ সিলিকা, বা তুমি যে কাঁচ বলতে পারো, সিলিকন ডাইঅক্সাইড বা কাঁচ, এর সাথে সে বিক্রিয়া করে দেয়। আর বিক্রিয়া করে কি তৈরি করে দেয় বলো? XeO2F2 ডাই অক্সাইড ডাইফ্লুরাইড, জেনন ডাইঅক্সো ডাইফ্লুরাইড, এই যৌগটা তৈরি করে দেয়। সেই জন্য একে কাঁচের পাত্রে রাখা হয় না। নিকেলে রাখা হয় কেন বলেনি, নিকেলের সাথে রিয়াকশন করে না সেই জন্য। হ্যাঁ, তাহলে এই কোশ্চেনের অ্যান্সার হয়ে গেল। এরপরে দেখবে অনেকগুলো কোশ্চেন আমি লিখেছি, মানে রিয়াকশন গুলো হাফ হাফ লিখে, অর্থাৎ বাঁ দিকে লিখেছি XeF2 এর সাথে ওয়াটারের রিয়াকশন দিয়ে কমপ্লিট দ্য রিয়াকশন, এরকম কোশ্চেন দেবে। এগুলো সব আর্দ্র বিশ্লেষণ দেখবে, আমি আর্দ্র বিশ্লেষণ করেছি, আর একটা শুধু অক্সিজেন O2F2 সাথে বিক্রিয়া করেছি। এইগুলো নিজের থেকে বই থেকে করে নিতে পারবে, মানে মুখস্থ ভিত্তিক কোশ্চেন এটা। আর একদম শেষে যে কোশ্চেনটা আছে পরীক্ষায় 11-এর কোশ্চেন, 12-এ পরীক্ষায় এই কোশ্চেনটা দেয় কিন্তু, যে নিষ্ক্রিয় গ্যাসগুলির ব্যবহার লেখো। অনেকে দেখবে আলাদা করে দেখলাম কোশ্চেন লিখেছো, যে বেকন লাইট, নিয়ন লাইট এসব দিয়ে কোশ্চেন লিখেছো। হ্যাঁ ঠিক আছে, নিয়ন সাইন লাইট ঠিকই লিখেছো। তবে তুমি কি করবে, প্রত্যেকটা অর্থাৎ হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন প্রত্যেকটার দুটো দুটো করে পড়ে নেবে। কারণ অনেক সময় দেখেছি কোশ্চেনটা বলে দেয় যে হিলিয়ামের 2টি ব্যবহার লেখো, ক্রিপ্টনের 2টি ব্যবহার লেখো, এরকম যদি দিয়ে দেয় তাহলে শুধু নিষ্ক্রিয় গ্যাসের 2টো ব্যবহার লিখলে কিন্তু তুমি অ্যান্সারটা করতে পারবে না। তবে একটা কোশ্চেন বলে দিচ্ছি, একটা অ্যান্সার যেটা সবারই ক্ষেত্রে লিখতে পারবে, কি লিখতে পারবে, যে নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য কোনো কোন কিছু কিছু বিক্রিয়া আছে খুব সেন্সিটিভ বিক্রিয়া, অর্থাৎ বায়ুর উপস্থিতিতে বিস্ফোরণ ঘটতে পারে, হ্যাঁ, আগুন ধরে যেতে পারে। সেই সকল বিক্রিয়ার জন্য একটা নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করতে হয়। সেই নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করার জন্য এই সমস্ত গ্যাস ব্যবহার করতে পারি। যেমন আমি একটা ল্যাবে যখন কাজ করতাম, ইন্ডাস্ট্রিতে একটা কাজ করতাম, তখন এখানে প্রচুর সেন্সিটিভ রিয়াকশন হতো।
মানে এরকম আছে যে রিয়েজেন্টটা যদি আমার হাত থেকে পড়ে ভেঙে যায় তাহলে ব্লাস্ট হয়ে যাবে, আমি সেখানেই মারা যাবো, এরকম টাইপের রিয়াকশন আছে। এবার কি ওই রিয়েজেন্টটা কেন তুমি সিরিঞ্জ করে তুলে রিয়াকশনে দিতে যাচ্ছ ড্রপ ড্রপ, কেন তোমার রিয়াকশন মিডিয়ামে কিছু বায়ু আছে বা অক্সিজেন বা ফ্লুরিন বা তোমার নাইট্রোজেন আছে, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে আগুন ধরে যাবে রিয়াকশনটা। তখন কি করতে হয়, আগে থেকে তুমি রিয়াকশন মিডিয়ামটাকে নিষ্ক্রিয় গ্যাস প্রবেশ করিয়ে দিলে, তাহলে মিডিয়ামটাকে কি হলো, নিষ্ক্রিয় পরিবেশ তৈরি হয়ে গেল, সেখানে রিয়াকশন গুলো খুব ভালো হয় বা সেন্সিটিভ রিয়াকশন গুলো সেখানেই করা হয়। এই ক্ষেত্রে আমি সব একটা কোশ্চেন বলে দিলাম, মানে একটা অ্যান্সার যেটা সবারই ক্ষেত্রে লিখতে পারো, যে পরীক্ষাগারে অতি সক্রিয় বিক্রিয়াগুলোর ক্ষেত্রে পাইরোফোরিক বিক্রিয়া যেগুলো আগুন ধরে যায়, সেই অতি সক্রিয় বিক্রিয়াগুলোর ক্ষেত্রে নিষ্ক্রিয় পরিবেশ তৈরি করতে নিষ্ক্রিয় গ্যাসের প্রয়োজন হয়। এবার আর্গন করতে পারো, হিলিয়াম করতে পারো, নিয়ন করতে পারো, ঠিক আছে। বাকিগুলো তুমি একটু বই থেকে পড়ে নেবে, এখানে নিশ্চয়ই আমাকে বললে বোঝাতে হবে না। এবার আমি কয়েকটা স্ট্রাকচার বলে দেবো, সেই স্ট্রাকচার গুলো। আর একটা আছে দেখবে তোমরা লিখেছো দেখলাম, ফ্লুরিনেটিং এজেন্ট। ফ্লুরিনেটিং এজেন্ট কাদের বলা হয়? এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট, কিন্তু ভালো কোশ্চেন, গ্র্যাজুয়েশনে দেয়, আমি লিখিনি এখানে কিন্তু তোমরা লিখেছো দেখলাম। ফ্লুরিনেটিং এজেন্ট হচ্ছে যারা কোনো যৌগে ফ্লুরিন প্রবেশ করিয়ে দেয় তাদের বলা হয় ফ্লুরিনেটিং এজেন্ট। জৈব সংশ্লেষণের ফ্লুরিনেটিং বিকারক হিসাবে XeF2 বহুল ব্যবহার আছে। অর্থাৎ আমি একটা বিক্রিয়া দেখাচ্ছি তোমাদের ফ্লুরিনেটিং এজেন্ট হিসাবে। তোমার কাছে আছে C6H5 আর আয়োডিন, এটা আয়োডোবেনজিন, আর কিছুই না, এরকম ভাবেও লিখতে পারি এটাকে। এর সাথে কার বিক্রিয়া ঘটানো হলো? XeF2। কি হবে বিক্রিয়াটা? C6H5 ফ্লুরিন ঢুকে যাবে, প্লাস IF2, হ্যাঁ, XeF5IF2 প্লাস Xe প্লাস Xe। তাহলে দেখো এই বিক্রিয়াতে কিন্তু এই যৌগের মধ্যে ফ্লুরিনকে প্রবেশ করিয়ে দিল কে? XeF2। তাহলে XeF2 একটা ফ্লুরিনেটিং এজেন্ট। এরকম আরো বিক্রিয়া আছে, তুমি যে কোনো একটা বিক্রিয়া দিতে পারো। আদ্র বিশ্লেষণ গুলো পড়বে বই থেকে, বুঝতে না পারলে আমাকে জিজ্ঞাসা করবে নেক্সট দিন। কটা স্ট্রাকচার বলে দিই, হ্যাঁ, তারপর তোমাদের কোশ্চেন অ্যান্সারে যাবো আমি। XeF2 স্ট্রাকচারটা বলি, এগুলো কিন্তু প্রত্যেকটা স্ট্রাকচার আলাদা আলাদা। মনে হবে চোখে দেখে মনে হবে যে এর স্ট্রাকচার লিনিয়ার হবে, এই হবে ওই হবে, কিন্তু করতে যখন যাবে, যেমন আমি করছি ওই ফর্মুলা দিয়েই করছি, H সমান হাফ, যারা ভুলে গেছো তারা একবার রিভিশন হয়ে যাবে তাদের, V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এখন H সমান বের করছি, দেখো জেনন আছে যেহেতু কেন্দ্রীয় ধাতব পরমাণু, তাই ভ্যালেন্স ইলেকট্রন V হচ্ছে 8, সবসময় এটা 8। একযোজি পরমাণু দুটো আছে ফ্লুরিন, একযোজি, এক্স মানে একযোজি পরমাণু, প্রান্তীয় পরমাণু 2 লিখে দিলাম। কোনো ক্যাটায়ন নেই বা চার্জ, পজিটিভ চার্জ বা নেগেটিভ চার্জ নেই, 0 0 লিখে দিলাম। তাহলে H সমান হবে 5। H সমান যদি 5 হয়, সেই সংখ্যায়নটা হয় sp3d। তোমাদের মনে থাকলে তুমি বুঝতে পারছো যে ঠিক লিখেছি। sp3d 5 হলে sp3d। লোন পেয়ারটা সঙ্গে সঙ্গে বের করবো, H মাইনাস এক্স মাইনাস ডি, 5 মাইনাস 2 মাইনাস 0 সমান 3। তাহলে 3টে লোন পেয়ার আছে। আর কটা বন্ড পেয়ার আছে দেখো, দুটো বন্ড পেয়ার আছে, দুটো ফ্লুরিন। তাহলে জেননের সাথে দুটো ফ্লুরিন সরাসরি বন্ধনে যুক্ত থাকবে, আর 3টে লোন পেয়ার থাকবে। এবার sp3d যদি স্ট্রাকচার হয়, হাইব্রিডাইজেশন হয়, তাহলে স্ট্রাকচারটা হবার কথা ট্রাইগোনাল বাই পিরামিডাল, TBP, কিন্তু লোন পেয়ার আছে। যেমন যদি PCl5 হতো, তাহলে sp3d হাইব্রিডাইজেশন আর TBP স্ট্রাকচার, আর দেখো 5টাই ক্লোরিন আছে, তাহলে খুব সহজেই যে ফসফরাসকে মাঝে রেখে এরকম স্ট্রাকচারটা হয়ে যেত, কিন্তু এখানে হবে না। এখানে কি হবে, একটা ফ্লুরিন আছে ওপরে, একটা ফ্লুরিন নিচে, আর এইখানে লোন পেয়ার 3টে থাকবে। এবার দেখো যেহেতু লোন পেয়ার, স্কেলিটনটা কিন্তু আমি sp3d-র মতনই এঁকেছি, স্কেলিটনটা, কঙ্কালটা, স্ট্রাকচারটা, তাহলে এটা। কিন্তু এখানে যদি আমি ঠিক করে ছবিটা আঁকি তাহলে কিরকম হয়ে যাবে, বা দিয়ে লিখছি পাশে,
কি হবে বলো? দুটো ফ্লোরিন উপরে উপরে, একটা উপরে একটা নিচে, আর লোন পেয়ার গুলো তিনটে এইখানে দিয়ে দিলাম। তাহলে এই স্ট্রাকচারটা কি নাম হবে? লিনিয়ার হয়ে গেছে, লিনিয়ার হয়ে গেছে। দেখো লিনিয়ার হতে গেলে এসপি হাইব্রিডাইজ হতে হয়, কিন্তু এখানে এসপি 3D হাইব্রিডাইজেশন, কিন্তু লিনিয়ার হচ্ছে কেন? কারণ সবগুলো বন্ড পেয়ার নেই, লোন পেয়ার আছে, তাই স্ট্রাকচারটা এরকম ভাবে বিকৃত হয়ে গেল। তোমাকে পরীক্ষার সময় যদি এটা দেখাতে পুরো না পারো, এসপি 3D হাইব্রিডাইজেশন হয়, তিনটে লোন পেয়ার হয়, লিনিয়ার হয়, এটা মনে রাখবে অন্তত। তবে এইটা যদি করো তাহলে টিচার ভাববে যে পড়াশোনা করে আর কি লিখেছে, লোকের দেখে লেখেনি। XCF4 সবাই আমার সাথে সাথে করবে খাতায়। XCF4 এ এইচ এর ভ্যালু আর হাইব্রিডাইজেশনটা বের করে দাও সবাই। 6, 6 কে বললে? H equals to 6। 6 যে বলেছে একদম ঠিকই বলেছো। 6 হলে হাইব্রিডাইজেশন কি হয় একটু বলে দাও। 6 হলে এইচ এর ভ্যালু 6 হলে sp3d2, একদম ঠিক, sp3d2। এবার লোন পেয়ার বের করে নাও, L equals to 2, একদম ঠিক। তাহলে sp3d2 হলে সাধারণ স্ট্রাকচারটা কি হয়? sp3d2 হলে স্ট্রাকচারটা কি হয়? অক্টাহেড্রাল। কিন্তু এখানে দেখো চারটে বন্ড পেয়ার মানে বন্ধন চারটে ফ্লুরিন আছে আর দুটো লোন পেয়ার আছে। তাহলে স্ট্রাকচারটা যদি আমি এরকম করে আঁকি তাহলে এটা অক্টাহেড্রাল দেখতে হলো, কিন্তু আমি চারটে ফ্লুরিনকে স্কোয়ার প্লেনে লিখে দিলাম আর লোন পেয়ার গুলোকে এইখানে লিখলাম। এবার এখানে কোশ্চেন আছে যে স্যার লোন পেয়ার গুলোকে আমি এইখানে লিখতে পারি, ফ্লুরিন গুলোকে উপরে নিচে লিখতে পারি। এই থিওরি আছে ভ্যালেন্সিয়াল ইলেকট্রন পেয়ার রিপালসান থিওরি। ভেসপার থিওরি থেকে জানি যে এমন ভাবে স্ট্রাকচার গুলোকে সাজাবো যে মিনিমাম রিপালসান হয়, আর লোন পেয়ার গুলোকে এখানে রাখলে মিনিমাম রিপালসান হবে, সেই জন্য ডাইরেক্ট স্ট্রাকচারটা আমি লিখছি। তাহলে স্ট্রাকচারটা বিকৃত হয়ে কি হয়ে গেল? স্ট্রাকচারটা ভেরি গুড, স্কোয়ার প্ল্যানার হয়ে গেল। লোন পেয়ার গুলোকে এরকম দেখিয়ে দিলাম, স্কোয়ার প্ল্যানার স্ট্রাকচার হয়ে গেল। শর্টকাটে লিখলাম SQPL। লাস্ট যে স্ট্রাকচারটা বলছি XCF6, সেটা তোমরা এখনই করো, হাইব্রিডাইজেশনটা একদম মুখে মুখে হয়ে যাবে। 8 + 6 14, 7 হয়ে গেল। হাইব্রিডাইজেশন কি হবে? sp3d3। এবার sp3d3 হলে লোন প্যাড বের করে নেবো আমি একটা। এবার sp3d3 হলে স্ট্রাকচারটা হওয়ার কথা এরকম, আমি আঁকছি দেখো। নাম কি জানো তো? পেন্টাগোনাল বাইপিরামিডাল বলে, পেন্টাগোনাল বাইপিরামিডাল বলে। কিন্তু একটা লোন পেয়ার আছে। তাহলে এরকম স্ট্রাকচারটা হয়ে গেল, যেটাকে আমি যদি এরকম করে বা দিয়ে লিখি, অনেক সময় তোমাদের বইতে দেখবে অক্টাহেড্রালের মতো ছবিটা এঁকে দিয়েছে। আঁকতে পারো, না আঁকার কিছুই নেই, তবে আমি এটাকে খুব একটা প্রেফারেন্স দিই না। তুমি এরকম ভাবে অক্টাহেড্রাল লিখে একটা মাথায় লোন প্যাড দিয়ে দিলে, বা পেন্টাগোনাল বাইপিরামিডাল করেই আর কি মাথায় লোন প্যাডটা দিতে পারো। 1 2 3 4 5 6, তাহলে পেন্টাগনে 5টা ফ্লুরিন হয়ে গেল, আর নিচে একটা ফ্লুরিন দিয়ে দিলে, আর উপরে একটা লোন পেয়ার দিয়ে দিলে, বা নিচে লোন পেয়ার দিতে পারো। অ্যাকচুয়ালি এই লোন পেয়ারটা ঘুরে বেড়ায়, অ্যাঙ্গেল আছে এর। আমি অত ডিপে যাচ্ছি না, গ্র্যাজুয়েশনে আছে যে লোন পেয়ারটা ঘুরে ঘুরে বেড়ায়, দেখাচ্ছি না। এবার এইটার নাম কি হবে? নিশ্চয়ই অক্টাহেড্রালও হবে না, আর পেন্টাগোনাল বাইপিরামিডালও হবে না, কারণ অক্টাহেড্রাল হলে এইখানে লোন পেয়ারটা থাকতো না, আর পেন্টাগোনাল বাইপিরামিডাল হলে লোন পেয়ারটা থাকবে না, এখানে একটা ফ্লোরিন থাকবে। তাহলে এটার নাম দেওয়া হয়েছে বিকৃত অষ্টতলকীয়। বিকৃত অষ্টতলকীয়। এবার কেউ যদি বলো যে স্যার আমি বিকৃত পেন্টাগোনাল বাইপিরামিডাল বলতে পারি, বলতে পারো। কেউ যদি বলো বিকৃত পঞ্চগণীয় দ্বিপিরামিডীয়, সেটাও বলতে পারো, তবে বিকৃত অষ্টতলকীয় বলাটাই বেশি গ্রহণযোগ্য, কারণ বেশিরভাগ জায়গায় এটাই বলা হয়েছে। এছাড়া আরো যে স্ট্রাকচার গুলো আছে,
XeO3 XeO4 বাড়ির কাজ, XeOF4 XeO2F2, এগুলো সব আছে, যতগুলো স্ট্রাকচার দেওয়া আছে আমার কোশ্চেনে সবগুলো করবে। এখন একটা করবো XeO2F2, সবাই মিলে করো, আমি দেখবো তোমাদের করাটা, আমি শুনবো, দেখতে তো পাচ্ছি না। XeO2F2 সবাই করবে, যার প্রথমে হয়ে যাবে সে আমাকে বলবে স্যার হয়ে গেছে আমার। XeO2F2 হাইব্রিডাইজেশন কত হয়েছে, এইচ কত? এইচ হয়েছে 5, একদম ঠিক আছে। তাহলে sp3d এল কত? 5 - 2 - 2 = 1, একদম ঠিক আছে। তাহলে স্ট্রাকচারটা হওয়ার কথা টিপিপি, ট্রাইগোনাল বাইপিরামিডাল, কিন্তু দুটো অ্যাটম আছে, তাহলে জেননকে মাঝে রাখলাম। স্ট্রাকচারটাও করে নিয়েছো তুমি? বলো। এটা নাম হচ্ছে সিসঅ স্ট্রাকচার। সিসঅ স্ট্রাকচার, দেখো সিসঅ স্ট্রাকচার হয়েছে। সিসঅ স্ট্রাকচার হবে, ঠিক আছে। যদি তোমরা ভুলে যেয়ে থাকো তাহলে একবার ক্লাস 11-এ কেমিক্যাল বন্ডিংটা বের করে নেবে, একটু দেখে নিও, আমি মনে হয় পড়িয়েছিলাম, একটু দেখে নিও, বা বইতে দেওয়া আছে সবগুলোই। তাহলে এইগুলো কিন্তু সব করবে। তাহলে এখন পর্যন্ত যেগুলো আমার কোশ্চেনে ছিল সেগুলো আলোচনা করলাম। তোমাদের যদি কোনো কোশ্চেন থাকে আলোচনা করার মতো তাহলে বলো, বুঝিয়ে দিচ্ছি। ক্রিস্টাল দেখেছি তো, ওই দেখবে কেলাস যখন পড়াচ্ছিলাম সলিড স্টেটে, তাহলে যে কেলাসগুলো বা ক্রিস্টালগুলো থাকে, সেই ক্রিস্টালগুলোর মধ্যে ছোট ছোট ছিদ্র থাকে, সেটা জৈব যৌগ কেলাস হতে পারে, অজৈব যৌগের কেলাস হতে পারে। সেই জৈব যৌগ আর অজৈব যৌগ কেলাসের ওই যে ছিদ্রগুলো থাকে, গহ্বরগুলো থাকে, সেগুলোতে আর্গন ক্রিপ্টন জেনন প্রবেশ করে যায়। আর সেই তার আকারগুলো ওই ছিদ্রগুলোর আকার আর আর্গন ক্রিপ্টন জেননের আকার, নোবেল গ্যাসের আকার প্রায় একই থাকার জন্য ফিট হয়ে যায়। আর এই যৌগগুলোকে, অজৈব যৌগ আর জৈব যৌগ কেলাসাকার যৌগগুলোকে ক্ল্যাথারেট যৌগ বলা হয়। আমি যে স্ট্রাকচারটা দেখিয়েছিলাম, যদি ওটা জটিল মনে হয়, ওটা যদিও স্ট্রাকচার হয়নি, হ্যাঁ, তুমি গুগল সার্চ করবে এখনই কেজ লাইক স্ট্রাকচার বা ক্ল্যাথারেটস কম্পাউন্ডস, দেখবে ছবি দিয়ে দেবে, ইমেজে যাবে, ছবি দেখে নেবে। আর কোনো কোশ্চেন ছিল আমাদের? আমার যে কোশ্চেন বাড়িয়েছে সেটা 12 নম্বর কোশ্চেন। বাতাস থেকে প্রাপ্ত নাইট্রোজেনের রাসায়নিকারে প্রাপ্ত নাইট্রোজেন অপেক্ষায় ভারী হয় কেন? কারণ বাতাসে যে নাইট্রোজেন পাই, সেই নাইট্রোজেনের সাথে কিছু নিষ্ক্রিয় গ্যাস মিশে থাকে, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, এগুলো মিশে থাকে। সেই জন্য নাইট্রোজেনের ওজন করতে গেলে শুধু নাইট্রোজেন পাচ্ছি না, তাদের সাথে এই নিষ্ক্রিয় গ্যাসগুলো আমরা পেয়ে যাচ্ছি, কারণ নাইট্রোজেনও নিষ্ক্রিয় টাইপের, অনেকটাই নিষ্ক্রিয়। আর এগুলো, তাহলে আমি ওজন যখন করতে যাচ্ছি এগুলো প্রবেশ করে যায়, ভারী হয়ে যায়, মিশে থাকে। কিন্তু বায়ু পরীক্ষাগারে যেটা তৈরি করি ওটা শুধুমাত্র নাইট্রোজেন থাকে, সেখানে হিলিয়াম, নিয়ন, আর্গন, ক্রিপ্টন, জেনন আসার কোনো চান্স নেই, পিওর নাইট্রোজেন থাকে। মানে বাতাস থেকে প্রাপ্ত নাইট্রোজেন অবিশুদ্ধ নাইট্রোজেন থাকে না, একটু বিশুদ্ধ নাইট্রোজেন থাকে না, অবিশুদ্ধ নাইট্রোজেন থাকে, কিছু পরিমাণে নিষ্ক্রিয় গ্যাস মিশে থাকে, তাই ভারী হয়।